আরিফের এমন আচরণে ভীষণ কষ্ট পেল মুস্কান। তার মনে অভিমানের পাহাড় জমতে লাগলো। আর সইতে না পেরে বেচারি রুম থেকে বাইরে বেরিয়ে এলো। দাঁত চেপে নিজের কান্না আটকাতে লাগলো। মুস্কান সিদ্ধান্ত নিল আজ আরিফের ইচ্ছেকেই প্রাধান্য দেবে। আরিফ তাকে চলে যেতে বলেছে তো মুস্কান এবার সত্যি চলে যাবে। আরিফের থেকে অনেক দূরে চলে যাবে সে। এসব ভাবনা থেকেই মুস্কান এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আসার সময় কাউকে জানিয়েও এলো না। মুস্কান বাইরে এসে ভাবতে লাগলো এখন কোথায় যাবে সে। কুঞ্জনদের বাড়িতে গেলে তো আরিফ খবর পেয়ে যাবে। মুস্কানের হঠাৎ মনে পড়ে যায় তার এক বান্ধবীর কথা। তার বান্ধবী দুলা এই শহরে একাই থাকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। মুস্কান সিদ্ধান্ত নিল সেখানে গিয়ে থাকবে কিছুদিন। এরপর যা হবে দেখা যাবে। আরিফের করা খারাপ ব্যবহারগুলো সে কিছুতেই ভুলতে পারছে না। আরিফ বিছানায় বসে নিজের চুল আঁকড়ে ধরে বসে আছে। তার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। গতকাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সে কিছুতেই নিজের মাথা থেকে বের করতে পারছে না। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো আরিফের সামনের কথা ভেবে। দু চোখ বন্ধ করে সে বলল, খারাপ কিছু যেন না হয়। আমি চাই না খারাপ কিছু হোক। আল্লাহ, তুমি সব ঠিক করে দিও। আরিফের ভাবনার মধ্যেই আতিকা চৌধুরী তার রুমে এলেন। আরিফকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি বললেন, কি হয়েছে রে আরিফ, তোকে এমন লাগছে কেন? মুস্কান কোথায়? সকাল থেকে ওকে দেখছি না। আরিফের মাথায় এতক্ষণে মুস্কানের কথা আসলো। সকালে তো রাগের মাথায় মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিল সে। তারপর আর খোঁজ নেওয়া হয়নি। মুস্কানের কথা মাথায় আসতেই উঠে দাঁড়ালো আরিফ। উৎকণ্ঠার সাথে বলে উঠল, তুমি সব জায়গায় দেখেছো তো আম্মু? মুস্কান কি সত্যি কোথাও নেই? আতিকা চৌধুরী মাথা নাড়ালেন। আরিফের দুশ্চিন্তা বাড়তে লাগলো। একেই নিজের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তার চিন্তার শেষ নেই। তার উপর হঠাৎ মুস্কানের এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া তার চিন্তাকে বাড়িয়ে দিল। আরিফ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। বাইরে বেরোলো মুস্কানকে খোঁজার জন্য। আশেপাশে কোথাও মুস্কানকে খুঁজে না পেয়ে মনে পড়লো কুঞ্জনের কথা। তরিত ফোন করলো তাকে। কুঞ্জন ফোন রিসিভ করতে আরিফ তাকে জিজ্ঞেস করলো, হ্যালো কুজন, মুস্কান কি তোদের বাসায় গেছে? কই না তো। ভালো করে একটু খোঁজে নিয়ে দেখ না। আমি তো আজ সকাল থেকেই বাসাতে আছি। মুস্কান এখানে এলে তো জানতেই পারতাম। বাই দ্য ওয়ে, মুস্কান কি বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ, কোথায় গেছে সেটাও বলে যায়নি। আমার খুব চিন্তা হচ্ছে। তুই কোনো চিন্তা করিস না আরিফ। মুস্কান হয়তো কোনো জরুরি প্রয়োজনে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরবে। কুঞ্জনের কথা নিশ্চিত হতে পারল না আরিফ। কারণ সে তো জানে মুস্কান স্বাভাবিক কোনো কারণে বাড়ি থেকে বের হয়ে যায়নি। অভিমান করে বেরিয়ে গেছে। না জানি কোথায় চলে গেছে মেয়েটা। যদি তার কোনো বিপদ হয় তখন কি হবে? এই চিন্তায় ঘুরপাক খেতে লাগলো আরিফের মনে। আর স্থির থাকতে না পেরে উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াতে লাগলো মুস্কানকে। কিন্তু কোথাও খুঁজে পেল না। পাবে কি করে? যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কি এতই সোজা? আরিফও পারল না মুস্কানের কোনো হদিস। অনেক খুঁজে ব্যর্থ হয়ে মলিন মুখে বাড়িতে ফিরল। আতিকা চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে চিন্তায় মগ্ন ছিলেন। নকশিও তার পাশে বসে আছে। আতিকা চৌধুরী নকশিকে বলল, খুব চিন্তা হচ্ছে আমার রে নকশি। মেয়েটা যে এভাবে কোথায় চলে গেল? ও তো আমাদের বাড়ির বউ, আমাদের দায়িত্ব। ওর কোনো ভালো মন্দ কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নকশি আতিকা চৌধুরীকে অভয় দিয়ে বলে, তুমি চিন্তা করো না খালামণি। আরিফ ভাইয়া তো গেছে ভাবির খোঁজ করতে। দেখবে ভাইয়া একদম ভাবিকে নিয়েই বাড়ি ফিরবে। নকশির কথা শেষ হতে না হতেই আরিফ ড্রয়িং রুমে উপস্থিত হলো। এখনো তার চেহারার উদাস ভাব স্পষ্ট। আরিফকে দেখতে পেতেই আতিকা চৌধুরী বলে উঠলেন, আরিফ তুই, মুস্কান কোথায়? আমি ওনাকে অনেক খুঁজেছি আম্মু, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হায় আল্লাহ, এ কেমন বিপদে পড়া গেল। আমার এবার খুব টেনশন হচ্ছে। মেয়েটার নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। নকশি আরিফের উদ্দেশ্যে বলল, তুমি ভাবির বাপের বাড়িতে খোঁজ নাও, ওখানে তো উনি যেতে পারেন। আতিকা চৌধুরী বললেন, মুস্কান ওখানে যাবে না। আরিফ তুই কি কুজনের বাড়িতে খোঁজ নিয়েছিস? উনি ওখানেও নেই। তাহলে একটা কাজ কর, আমি তোকে মুস্কানের কিছু ঘনিষ্ঠ বান্ধবীর খবর দিচ্ছি। তুই ওদের সাথে যোগাযোগ কর, হয়তোবা ওদের কারোর কাছে গেছে। নকশিও আতিকা চৌধুরীর তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ। হ্যাঁ খালামণি ঠিকই বলেছে, ভাইয়া তুমি তাই করো।
দোলার সাথে তার বাসার একসাথে বসে আছে মুস্কান। দোলা এবং মুস্কান অনেক ঘনিষ্ঠ বান্ধবী, তাদের চিন্তাধারাও অনেক মিল খুঁজে পাওয়া যায়। এর যেমন তারা দুইজনই বেশ আত্মসম্মানী এবং মেধাবী, তবে কিছু দিক দিয়ে দোলা এগিয়ে রয়েছে। যেমন সে অনেক বেশি পরিমাণে নারীবাদী চিন্তাধারা লালন করে। মুস্কানের থেকে আরিফের ব্যাপারে সব শুনেই সে পরামর্শ দিতে লেগেছে। তুই একটা কাজ কর, তুই তোর জামাইকে ডিভোর্স দিয়ে দে। এমন ছেলের সাথে ঘর করার কোনো মানে হয় না। মেয়েরা কি এত অবলা নাকি? তুই তো মেডিকেলে চান্স পেয়েছিস, ভবিষ্যতে ডাক্তার। তোরা তো কিসের চিন্তা? নিজের জন্য তুই নিজেই যথেষ্ট। মুস্কান দোলার কথার সাথে সম্মতি হতে পারল না। হ্যাঁ, তার আরিফের প্রতি রাগ হয়েছে বটে, কিন্তু তাই বলে ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত সে নেবে না। সে তো এখন সম্পর্কের মূল্য বোঝে। মুস্কান জানে একটা সম্পর্ক ভাঙা যতটা সহজ, ভাঙা ঠিক ততটাই কঠিন। মুস্কানের খোঁজ করতে করতে আরিফ এসে উপস্থিত হয়েছে দোলার বাড়িতে। দোলার বাসার সামনে এসে কলিং বেল বাজালো আরিফ। দোলা এসে রুমের দরজা খুলে আরিফকে দেখতে তো চিনতে পারলো না, তাই তাকে আপাতমস্তক ভালো করে পরখ করে নিয়ে বলল, কে আপনি? কাকে চাই? আপনি কি দোলা ইসলাম? জি, আমি দোলা ইসলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আরিফ, মুস্কানের স্বামী। দোলা এবার ভালো করে আরিফের দিকে তাকালো। এই লোকটাই তার বান্ধবীকে এত বেশি কষ্ট দিয়েছে ভাবতে ভীষণ রাগ হচ্ছে। দোলা গম গম আওয়াজে বলল, আপনার কি চাই বলুন, কেন এসেছেন এখানে? আমি আসলে মুস্কানের খোঁজ করতে এখানে এসেছি। দোলা মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, মুস্কান তো আপনার স্ত্রী, হিসাব মতো ওর তো আপনার বাড়িতে থাকার কথা। তাহলে আপনি ওকে এখানে কেন খুঁজতে এসেছেন? আসলে মুস্কান হঠাৎ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে এসেছে। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, তাই। কেমন হাজবেন্ড আপনি যে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারেন না? মুস্কানের কোনো খবর আমি জানি না, আপনি এখন আসতে পারেন। কথাটা বলেই আরিফের মুখের উপর দরজা বন্ধ করে দিল দোলা। আরিফ অপমানিত বোধ করলো ভীষণ। মুস্কান আরিফের গলার আওয়াজ শুনতে পেয়ে পাশে এসে দাঁড়িয়েছিল। দোলা ও আরিফের কথোপকথনও সে শুনেছে। দোলা মুস্কানের দিকে তাকিয়ে বলল, তুই একদম এত সহজে ওনার কাছে ধরা দিবি না। আগে কিছুদিন ওনাকে নাকে দড়ি দিয়ে ঘোরা, তোর মূল্যটা ওনাকে বুঝতে দে। মুস্কানও দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, এতদিন আমি অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু আর না। আবার আরিফকেও এই সম্পর্কের মূল্য বুঝতে হবে। একটি সম্পর্কে মানিয়ে নেওয়া শুধুমাত্র একটি মেয়েরই দায়িত্ব নয়, সম্পর্কে দুজনকেই মানিয়ে নিতে হয়। আরিফ হতাশ হয়ে তার বাড়িতে ফিরে গেল। মুস্কানের সব বন্ধু আত্মীয় স্বজন চেনা পরিচিতদের কাছে খোঁজ নিয়েছে সে, কিন্তু কোনো লাভ হয়নি। কোথাও মুস্কানের হদিস মেলেনি। বাড়িতে ফিরতে আরিফ সবার আগে দেখতে পেল আতিকা চৌধুরীর উদ্বিগ্ন চেহারা। সোফায় গায়ে নিয়ে বসে আছেন তিনি। আরিফকে দেখা মাত্র তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, কিরে, তুই মুস্কানের কোনো খোঁজ খবর পাসনি? না, আমি সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু আতিকা চৌধুরী হতাশ হয়ে পুনরায় সোফায় বসে পড়লেন। আরিফের মনেও শান্তি নেই। এর মধ্যে নকশি সেখানে উপস্থিত হলো। আরিফকে দেখে নকশি শরবত নিয়ে এলো তার জন্য। আরিফকে শরবত এগিয়ে দিয়ে বলল, এই নাও ভাইয়া, এই শরবতটুকু খেয়ে নাও। ভাবির খোঁজ পাওনি এখনো? না রে। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে কি ভাবির কোনো ঝামেলা হয়েছিল? ভাবি কি রাগ করে বাড়ি থেকে চলে গেছেন? আরিফ মুস্কানের সাথে করা সব খারাপ ব্যবহারের কথা মনে করলো। অতঃপর নিচু স্বরে বলল, আসলে আমার মাথাটা খুব গরম ছিল, তাই আজ সকালে মুস্কানের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আতিকা চৌধুরী হঠাৎ করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। আরিফের কথা শুনেই তার উত্তেজনা বেড়ে গেল। তিনি রাগী স্বরে বলে উঠলেন, আমি এখন বুঝতে পারলাম মুস্কান কেন বাড়ি থেকে চলে গেছে। সব কিছুর জন্য তুই দায়ী। আমি শুরু থেকেই দেখে আসছি এই সম্পর্ক নিয়ে তোর কোনো আগ্রহ নেই। তুই বড্ড উদাসীন। মানছি অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে তোর মনে বিয়ে নিয়ে খারাপ ধারণা তৈরি হয়েছে, কিন্তু তাই বলে তুই একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি? মেয়েটা তো তোর সাথে মানিয়ে নিতে চেয়েছিল, নিজের আত্মসম্মান স্যাক্রিফাইস করে তোর সাথে সংসার করতে চেয়েছে। বিনিময়ে তুই ওকে কি দিয়েছিস? হ্যাঁ, আমি মানছি ও মাঝখানে একটা ভুল করে ফেলেছে, কিন্তু ও তো নিজের ভুলটাও বুঝতে পেরেছে। আমি কিছু জানতে চাই না, তুই যেখান থেকে পারবি মুস্কানকে নিয়ে আয়। আরিফ যেন দিশেহারা হয়ে পড়ল।
সে অসহায় চোখে নিজের মায়ের দিকে তাকালো। নকশি আরিফের কাঁধে হাত রেখে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি আছি তোমার সাথে। আমরা দুজনে মিলে ঠিকই ভাবিকে ফিরিয়ে আনবো, তুমি দেখে নিও। নকশির থেকে সমর্থন পেয়ে আরিফের মনে একটু হলেও ভরসা জাগ্রত হলো। একই সাথে তাকে আরো একটি কথা ভাবাচ্ছে, এখনো যে তার সামনে অনেক বড় একটি বিপদ অপেক্ষা করছে। সে কি পারবে সে বিপদ থেকে রক্ষা পেতে? সেসব কথা নিয়ে পরে ভাবা যাবে। আগে যে করেই হোক মুস্কানকে খুঁজে বের করতে হবে তাকে, কারণ মুস্কানের কিছু হয়ে গেলে সে যে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। মুস্কান দোলার সাথে শপিং করতে বেরিয়েছে। দোলার বাবা গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি। তার দাদা পরদাদারা নাকি জমিদারও ছিল। দোলাদের পরিবারের মধ্যে দোলাই একমাত্র মেয়ে যে এতদূর পড়াশোনা করতে পারছে, তাই তাকে নিয়ে তার বাবার গর্বেরও শেষ। দোলাকে বড্ড স্নেহ করেন তিনি। প্রতি মাসে দোলার অ্যাকাউন্টে অনেক অনেক টাকা পাঠান। মুস্কান তো আসার সময় এক কাপড়েই বেরিয়ে এসেছে, নিজের জামা কাপড় সাথে আনেনি। তাই দোলা মুস্কানকে নিয়ে চলে এসেছে শপিং করতে। মুস্কানকে নিজের পছন্দ মতো ড্রেস চয়েস করতে দিয়ে সে নিজেও নিজের মতো কিছু ড্রেস কিনতে লাগলো। শপিং করে বাড়িতে ফিরে দোলা শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নিয়ে রুমে আসতে দেখতে পেল মুস্কান বিষণ্ণ চিত্রের জানালা দিয়ে তাকিয়ে রয়েছে, যা দেখা মাত্র দোলার ভ্রু কুঁচকে গেল। দোলা মুস্কানের উদ্দেশ্যে বলল, কিরে, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? মুস্কান নমনীয় কণ্ঠে বলল, আমার বাড়ির সবার কথা খুব মনে পড়ছে রে। রুহি ম্যাডাম ওদেরকে খুব মিস করছি। আর তোর স্বামীকে মিস করছিস না? মুস্কান কিছু বলল না। আসলে তার আরিফের কথা মনে পড়ছে। এই কয়দিনে যে আরিফের প্রতি তার একটা টান তৈরি হয়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে সে। হয়তো এটাকে সম্পর্কের বন্ধন বলে। এদিকে দীর্ঘ সময় মুস্কানকে চুপ থাকতে দেখে দোলা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ের পর তুই বদলে গেছিস রে মুস্কান। তুই আগে কত কথা বলতি আত্মসম্মান নিয়ে, আর এখন? আমি মোটেই আত্মসম্মানহীন হয়ে যাইনি দোলা। আমি নিজের আত্মসম্মান সব সময় বজায় রাখার চেষ্টা করেছি। হয়তো কিছু সময় আমাকে সাচরা মনে হয়েছে, কিন্তু আমি যা করেছি নিজের একটা সুস্থ স্বাভাবিক সংসার গঠনের জন্য করেছি। যেদিন তোর বিয়ে হবে সেদিন তুই বুঝতে পারবি সম্পর্কের মূল্য। দোলা গা ছাড়া ভাব নিয়ে বলল, থাক, আমার আর এত সম্পর্কের মূল্য বুঝে লাভ নেই। আমি যেমন আছি সেটা আর বেটার। এইসব সংসার আমাকে দিয়ে হবে না, কারণ বিয়ের পর মেয়েদের আর নিজেদের বলে কিছু থাকে না, অন্যের মর্জি মতো চলতে হয়। আমি এমন লাইফ চাই না, আমি স্বাধীন চেতা হয়ে বাঁচতে চাই। নকশি ও আরিফ দুজনে একসাথে বসে আলোচনা করছে মুস্কান কোথায় থাকতে পারে সেই বিষয় নিয়ে। নকশি আরিফকে অনেক খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন সে কোথায় কোথায় খুঁজেছে, কারো ব্যবহারে কোনো সন্দেহ হয়েছে কিনা ইত্যাদি। কারণ নকশি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আরিফ দোলার সংলগ্ন ব্যবহারের কথা বলে। দোলার ব্যাপারে শুনতেই নকশির মনে সন্দেহ জাগে। নকশি বলে, আমার মনে হয় ওই দোলার মধ্যেই কোনো ঘাপলা আছে, না হলে এতজনের মধ্যে একজনই কেন তোমার সাথে এমন ব্যবহার করলো? আমারও যে সন্দেহ হয়নি এমনটা নয়। তুমি একটা কাজ করো, আবার ওই দোলার বাসায় যাও, গিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখো। আমার মন বলছে ভাবি ওখানে থাকলেও থাকতে পারে। নকশির কথা মতো দোলার ফ্ল্যাটের পাশেই এসে দাঁড়িয়ে আছে আরিফ। চাতক পাখির মতো অপেক্ষা করছে মুস্কানের দেখা পাওয়ার জন্য। এখন কেন জানি তারও মনে হচ্ছে মুস্কান এখানে থাকলেও থাকতে পারে। আরিফ দু চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ, আমি যেন এখানে মুস্কানের খোঁজ পেয়ে যাই, ওনার সব রাগ অভিমান মিটিয়ে যেন ওনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। অন্যদিকে মুস্কান চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছে। সর্বক্ষণ রুমে থাকতে থাকতে তার মনে বিষণ্ণতার জন্ম হয়েছে। তাই ভাবলো একটু বাইরে থেকে ঘুরে আসবে। দুলাকে কথাটা বলতেই দুলাও মুস্কানের সাথে বাইরে একটু ঘুরে আসতে চাইলো। অতঃপর দুই বান্ধবী বাইরে বের হলো। আরিফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যেতে যাবে, এমন সময় তার চোখ পড়লো মুস্কানের দিকে। মুস্কানকে দেখা মাত্রই তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আরিফ এক প্রকার দৌড়ে চলে এলো মুস্কান ও দুলার সামনে। আরিফকে দেখে তো দুজনেই থমকে তাকিয়ে রইল। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আর আমার থেকে আপনি লুকিয়ে বেড়াতে পারবেন না মুস্কান, আমি আপনাকে ধরে ফেলেছি। মুস্কান একবার দুলার দিকে তাকিয়ে অতঃপর তাকালো আরিফের দিকে। কিছুক্ষণ শান্ত থেকে নিজেকে সামলে নিয়ে বলল, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। এমন করে বলছো কেন মুস্কান? হ্যাঁ জানি, আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু দোলা আরিফকে থামিয়ে দিয়ে বলে, শুনুন মিস্টার,
কোনো অজুহাত দেখাতে আসবেন না। আপনার পুরুষ মানুষদের আমার ভালো করে চেনা আছে। প্রথমে খারাপ ব্যবহার করবেন, কষ্ট দেবেন, তারপর হুট করে এসে বলবেন সরি আর সব ঠিক হয়ে যাবে। সবটা কি এতই সহজ? আরিফ দোলার দিকে বিরক্তির দৃষ্টি ফেলে খানিকটা রাগী স্বরে বলে, আপনি প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে আসবেন না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। মুস্কান আরিফের উদ্দেশ্যে বলে উঠল, আমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি কোথায় খারাপ ব্যবহার করলাম মুস্কান? আমি তো শুধু... থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আমার আপনার কথা শোনার টাইম নেই। বলে মুস্কান সামনের দিকে হাঁটা দিল। আরিফ তার পিছনে যেতে যাবে এমন সময় দোলা তাকে আটকিয়ে দিয়ে বলল, যে মিস্টার শুনুন। আরিফ পিছন ফিরে দোলার দিকে তাকালো। মেয়েটাকে ভীষণ বিরক্ত লাগে তার, একদম সহ্য করতে পারছে না এই মেয়েটাকে। তার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই মুস্কানের মাথা বিগড়ে দিয়েছে। আরিফ দোলার দিকে তাকাতেই সে বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। শুনুন, মেয়েরা না কোনো ফেলনা নয়। তাদের যখন ইচ্ছা কষ্ট দেবেন, আবার কাছে টেনে নেবেন, সবটা এতটাও সহজ নয়। মুস্কানের কাছে আপনাদের ব্যাপারে অনেক কিছুই শুনেছি। আপনার বাবা আর দুলাভাইয়ের জন্য নাকি আপনি বিয়ের সম্পর্কে বিশ্বাস করেন না, কিন্তু আমার তো মনে হয় আপনিও তাদেরই দলে। দোলার কথা শুনে ভীষণ রাগ হলো আরিফের। সে শোধালো, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আপনার বাবা আর দুলাভাই সম্পর্কের মূল্য বোঝেনি, তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দেয়নি। আপনিও তো সেই একই দলে পড়ে গেলেন। মুস্কান নিজের অতীত ভুলে আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর আপনি কি করলেন? মেয়েটাকে এভাবে কষ্ট দিলেন। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, মুস্কান একটু বেশি সন্দেহবতী। ব্যাপারটা স্বাভাবিক। আপনি একবার নিজেকে দিয়ে বিচার করে দেখুন তো, যদি আপনি মুস্কানের জায়গায় থাকতেন তাহলে কি ওর মতো রিয়্যাক্ট করতেন না? মুস্কান আমায় সব বলেছে যে আপনি নিজের কাজিনকে, ওকে আমি বোনের মতো দেখি। বাট সে তো আপনার নিজের মায়ের পেটের বোন নয়, তাই না? আপনার মনে যাই থাকুক, আপনার মন তো কেউ পড়তে যাবে না। সবাই আপনার বাইরের কাজগুলোই দেখবে। আরিফ দোলার যুক্তিযুক্ত কথাগুলো উড়িয়ে দিতে পারলো না। সত্যি তো মেয়েটার বলা একটা কথা যুক্তিহীন নয়। সর্বশেষে দোলা আরিফকে শোধালো, আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে সেদিন সারা রাত আপনি কোথায় ছিলেন, আর সকালে বাড়িতে মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারই বা কেন করলেন? আমি অনেক বড় একটা সমস্যায় ফেসে গিয়েছিলাম। ইনফ্যাক্ট এখনো সেই নিয়েই চিন্তায় আছি। আমার মানসিক অবস্থা ভালো ছিল না। দোলা আরিফকে পরখ করে নিল কিছুক্ষণ। সত্যি আরিফকে বেশ বিচলিত লাগছে। দোলা আরিফকে পরামর্শ দিয়ে বলল, আপনার মানসিক অবস্থা যাই হোক না কেন, মুস্কানের সাথে করা খারাপ ব্যবহারটা কিছুতেই জাস্টিফাইড নয়। কারণ আপনার এই সমস্যার কারণ তো মুস্কান নয়। পুরুষদের এই এক সমস্যা, বাইরে ঝামেলা করে এসে নিজের নিরীহ বউয়ের ওপর সেই রাগ ঝাড়ে। যাকগে সেসব কথা। আপনার শুধু শুকনো মুখে ক্ষমা চাইলে হবে না। আপনার জন্য মুস্কান যতটা কষ্ট পেয়েছে, যতটা অপমানিত বোধ করেছে, তার থেকে দ্বিগুণ সম্মান দিয়ে তাকে মানাতে হবে। আমি নিশ্চিত যদি আপনি এমনটা করতে পারেন তাহলেও আপনার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আরিফ দোলার কথা উপলব্ধি করতে পারে। কৃতজ্ঞতার সাথে তাকায় দোলার দিকে। দোলাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে দোলা বলে, আমি আপনার জন্য কিছু করিনি। আমি যা করেছি নিজের বান্ধবী মুস্কানের জন্য করেছি। ও আপনাদের সবাইকে খুব মিস করবে। মুখে যাই বলুক, ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুস্কানের কিন্তু আত্মসম্মানবোধ প্রখর। আপনার জন্য সে এটা স্যাক্রিফাইস করেছিল, কিন্তু বারবার তো করবে না, তাই আপনাকে কিছু করতে হবে। এমনি হলে আমি তো মুস্কানের জায়গায় থাকলে এত সহজে আপনাকে ক্ষমা করতাম না। অনেক দিন নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। তবে মুস্কান আলাদা। ওকে বাইরে থেকে শক্ত লাগলেও ও অনেক নরম মনের মেয়ে, তাই আপনি একটু এফোর্ট দিলেই ওকে মানাতে পারবেন। বাকিটা আপনার ইচ্ছা। মুস্কান ও দোলা দুইজনই দোলার রুমে বসে আছে। দোলা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, আর মুস্কান উদাস মনে বিছানায় বসে আছে। মুস্কানকে এভাবে উদাস দেখে দোলা ফোনটা লাউড স্পিকারে দিয়ে, ফ্রেন্ডস দয়া করে গানটা পড়ে নেবেন, এই গানটা চালিয়ে দিল। মুস্কান নিজের ভাবনা থেকে বেরিয়ে দোলার দিকে তাকাতে সে বলে উঠল, তোর বর্তমান অবস্থা দেখে আমার এই গানটার কথাই মনে পড়লো। মুস্কান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বাজতে লাগলো। দোলা ফোনে মনোযোগ দিয়ে পা দোলাতে লাগলো। মুস্কানের উদ্দেশ্যে বলল, যা গিয়ে দেখে আয় তো।
কার আগমন হলো এই অসময়? মুস্কান উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আরিফকে। তবে আরিফ এবার খালি হাতে আসেনি। তার হাতে চকলেট, ফুলের বুকে, আরো অনেক কিছু। এসব দেখে মুস্কান বলল, আপনি আবার কেন এসেছেন এখানে? আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মুস্কান। আমি যাব না। কথাটা বলেই মুস্কান দরজা লাগাতে যাবে, এমন সময় আরিফ হাত দিয়ে দরজা আটকে দেয়। অতঃপর হাঁটু গেড়ে বসে পড়ে মুস্কানের সামনে। ফুলের বুকেটা হাতে নিয়ে এগিয়ে দিয়ে বলে, আমি আপনাকে নিজের রানী করে নিয়ে যেতে এসেছি মুস্কান। আপনি অতীতের সবকিছু ভুলে চলে আসুন আমার কাছে। আমি কথা দিচ্ছি, এবার আমি আপনাকে মাথায় তুলে রাখবো। মুস্কান অবাক হয়ে তাকিয়ে রইল আরিফের দিকে। এমন কিছু সে মোটেও আশা করেনি। সবটাই স্বপ্নের মতো লাগছে। সাথে একরাশ ভালো লাগার অনুভূতি এসে ছুঁয়ে যাচ্ছে তার মনকে। মুস্কান সম্পূর্ণ নির্বিকার হয়ে আরিফের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখাচোখি হলো। কিছুক্ষণ একে অপরের চোখের মাঝেই ডুবে রইল তারা দুজনে। অতঃপর আরিফ মুস্কানকে আবার শোধালো। আমাকে ক্ষমা করা যায় না? মুস্কান এবার আবেগ প্রলুব্ধ হয়ে আরিফের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে বলে, আপনি এমন ভাবে আমাকে মুগ্ধ করলেন যে আমি আর না বলে থাকতেই পারবো না। আরিফ এবার ভীষণ খুশি হয়। উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মুস্কানকে। একটু দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল দোলা। সে এবার হালকা কেসে উঠল। দোলার উপস্থিতি বুঝতে পেরে দুজনে দূরে সরে এসে নর্মাল হওয়ার চেষ্টা করে। দোলা তাদের দুজনের সামনে আসে। মুস্কানের হাতটা নিয়ে আরিফের হাতে রেখে বলল, এই নিন, আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিলাম। তবে এটাই কিন্তু আপনার শেষ সুযোগ। ফার্দার যদি আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আমি ওকে চিরদিনের জন্য নিজের কাছে নিয়ে আসব। এই ভুল আর করবো না বাবা, একবারেই শিক্ষা হয়ে গেছে। সবাই সম্মস্বরে হেসে ওঠে। মুস্কানকে নিয়ে নিজের বাড়িতে ফিরল আরিফ। মুস্কান পুনরায় বাড়িতে ফিরে এসে খুব খুশি হলো। তবে মুস্কানের প্রত্যাবর্তনে সব থেকে বেশি খুশি হয়েছে আতিকা চৌধুরী। মুস্কানকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ফিরে আসতে দেখে তিনি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এগিয়ে এসে মুস্কানকে মিহির ধমক দিলেন, সাথে উদ্বিগ্ন স্বরে বললেন, খুব সাহস বেড়ে গেছে তাই না? কোথায় গিয়েছিলে তুমি? জানো কতটা চিন্তায় ছিলাম। ক্ষমা করে দিন ম্যাডাম, আমার আপনাকে অন্তত বলে যাওয়া উচিত ছিল। আপনার ছেলের ওপর রাগ থেকে শুধু শুধু আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না। বারবার তুমি এভাবে বাড়ি থেকে চলে যাবে আর ফিরে এসে বলবে সরি। এসব কিন্তু ঠিক নয় মুস্কান। তুমি তো ছোট বাচ্চা নাও। এমন বাচ্চামো করা তোমার শোভা পায় না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে নিজেরাই মিটিয়ে নাও। এভাবে বারবার বাড়ি থেকে চলে গেলে কি সমস্যার সমাধান সম্ভব বলো? তোমার তো একটু বুঝতে হবে। আরিফ এগিয়ে এসে মুস্কানের সামনে দাঁড়ালো। সব ইগো সাইডে রেখে সে বলে, দোষটা আমারই ছিল, তাই আমি আবারও সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি মুস্কান। আতিকা চৌধুরী এবার নিজের ছেলেকে এক হাত দিয়ে বললেন, তুই তো হয়েছিস আরেকজন। প্রথমে কষ্ট দিবি, তারপর এসে ক্ষমা চেয়ে নিবি। ব্যাস, তারপর আবার সেই এক কাহিনী চলতে থাকবে। এসবে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। শোন, এরপর যেন তোদের দুজনের মধ্যে আমি কোনো ঝামেলা না দেখি। এরপর এমন দেখলে কিন্তু আমি সব কিছু ছেড়ে ছুড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মুস্কান ও আরিফ সমস্বরে বলে ওঠে, আমরা আর এমন কিছু হওয়ার সুযোগই দিব না। আতিকা চৌধুরী বেশ গম্ভীর স্বরে বললেন, তাই যেন হয়। আর মুস্কান, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। বাইরে থেকে এসেছো, নিশ্চয় অনেক ধকল গেছে। খিদে লাগলে আমায় বলবে, আমি তোমার ঘরে খাবার পাঠিয়ে দেব। মুস্কান মাথা তুলে সম্মতি জানায়। নকশি ফোনে তার মায়ের সাথে কথা বলছিল। আতিফা বেগম প্রথমে নকশির থেকে তার ভালো মন্দের খোঁজ নিচ্ছিল। অতঃপর মুস্কানের বিষয় জানতে চেয়ে বললেন, মুস্কান কি ফিরে এসেছে? ভাইয়া ভাবিকে গিয়ে নিয়ে এসেছে আজ দুপুরে। যাক, নিশ্চিন্ত হলাম। আচ্ছা, আমার একটা কথা বলো তো, মুস্কান কি তোর জন্য বাড়ি থেকে চলে গেছে? আসমকার নিজের মায়ের মুখে এমন কথা শুনে চমকে উঠল নকশি। তার মন ভরাক্রান্ত হয়ে গেল, কান্না পেল খুব। নকশি ভরাক্রান্ত গলায় বলল, তোমার কি আমাকে এতটাই খারাপ মনে হয় আম্মু? হ্যাঁ, আমি মানছি শুরুর দিকে একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো জানো আমি খারাপ মেয়ে নই। আমি কখনোই আর যাই হোক একটা মেয়ের সংসার ভাঙতে চাইবো না। আমি আজও আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে এই প্রার্থনাই করি
যেন তিনি আরিফ ভাইয়াকে আমার মন থেকে মুছে দেন। আতিফা বেগম এবার বেশ কঠিনভাবে বললেন, সেটা মনে রাখবি। তুই কিন্তু বলেছিলি তুই আরিফ আর মুস্কানের মধ্যে ঢুকবি না। নেহাত আমি তোকে একা শহরে রাখার ভরসা পাচ্ছিলাম না। তোর আব্বুর এই অবস্থা, এখন তুই তো আমার সব। শহরে তো আমাদের জানা জানা আর কেউ নেই, তাই তোর খালার বাড়িতে পাঠিয়েছি। তবে মনে রাখিস, যদি তুই ওদের সংসারে কোনো অশান্তির কারণ হোস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে নিজের হাতে শাস্তি দেব আমি। নকশির মন খারাপের পরিমাণ বাড়তে লাগলো। নিজের মায়ের এই কঠিন কথাগুলো তাকে ভীষণ পীড়া দিতে লাগলো। নকশির মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। এখানে আসার পর সে আরিফের সাথে যতটুকু মিশেছে তা তো কাজিন হিসেবেই, তার থেকে বেশি কিছু তো সে ভাবেনি। যথাসাধ্য চেষ্টা করেছে বাস্তবতাটাকে মানিয়ে নিয়ে মুভ অন করার। মুস্কানের সাথে তো সে আর কোনো খারাপ কিছু করেনি, তাও তাকে এভাবে সন্দেহ করছে তার আপন জন্মদাত্রী মা। নকশি আর সহ্য করতে না পেরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে তার মাকে বলল, তুমি চিন্তা করো না আম্মু, আমি এখন থেকে আরিফ ভাইয়ের থেকে যোজন যোজন দূরে থাকবো। যদিও আমার মনে খারাপ কিছু নেই, তবুও এখন থেকে আমি ওর 30 মানায় যাব না। প্রয়োজনে 24 ঘন্টা নিজেকে ঘরে বন্দি করে রাখবো। এক নাগারে কথাগুলো বলেই ফোনটা রেখে দিল নকশি। রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দুঃখের সাথে তাকিয়ে রইল বাহিরের পানে। দেখতে লাগলো রাতের চট্টগ্রাম শহরকে। হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন জাগলো, যাকে কখনো পাবই না তার প্রতি আমাদের অনুভূতি কেন জন্ম নেয়? আচ্ছা, পৃথিবীর এমন সব অনুভূতিগুলোকে কি বন্দি করে রাখা যায় না, যা মানুষকে দুঃখে কষ্টে ভরিয়ে দেয়, প্রতি মুহূর্তে আমাদের দুমড়ে মুচড়ে ভিতর থেকে শেষ করে দেয়? মুস্কান রাতের রুমে শুতে এসে আরিফকে উদ্বিগ্নতার সাথে নিজের ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে। মুস্কানের মনে আবারও কৌতূহল বাসা বাঁধে। সে আরিফের কাছে এসে তাকে জিজ্ঞেস করে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা? আরিফ প্রসঙ্গ এড়ানোর জন্য বলে, সেরকম কিছু না, সামনে এক্সাম তো, তাই নিয়ে টেন্সড আছি। আরিফের বলা মিথ্যাটা সহজেই ধরে ফেলল মুস্কান, কারণ আরিফের মুখ থেকে বোঝা যাচ্ছে সে কোনো বড় বিষয় নিয়ে চিন্তা করছে। মুস্কান ভরসার হাত রাখে আরিফের কাঁধে, তাকে অভয় দিয়ে বলে, আমি বুঝতে পারছি আপনি কোন বড় সমস্যায় জর্জরিত। সেদিন সারা রাত আপনি বাইরে কাটিয়ে ফিরলেন, একদম উদ্ভ্রান্তের মতো অবস্থায় বাড়ি ফিরলেন। রেগে মেগে আমার সাথে এত খারাপ ব্যবহার করলেন। এসব কিছু কোনো ছাড়া নিশ্চয় হয়নি। আমার এখন মনে হচ্ছে ওই রাতে এমন কিছু হয়েছিল যা আপনাকে অনেক বড় সমস্যায় ফেলেছেন। আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার থেকে কিছু লুকোবেন না, বরং আমার সাথে নিজের সমস্যাটা শেয়ার করতে পারেন। হতেও তো পারে আমি আপনাকে কোনো সমাধান বলতে পারবো। আরিফ হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি নিজের একটা বিজনেস করতে চেয়েছিলাম মুস্কান। আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন করবেন আমাদের জন্য? আমার পড়াশোনা শেষ করে চাকরি পেতেও এখনো অনেক সময় লাগবে। তাই আমি একটা যৌথ বিজনেসে জয়েন করার চেষ্টা করি, যার জন্য প্রত্যেকেই 10 লাখ করে টাকা দিতে হতো। আম্মুর কাছে এত টাকা ছিল না, তাই আমিও আর চাইনি। বিভিন্ন ব্যাংকেও যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা কোনো আমানত ছাড়া এত টাকা দিতে রাজি হয়নি। তখন আমি খুব চিন্তিত ছিলাম। এমন সময় আবির আমাকে একজনের সন্ধান দেয়। ওনার নাম হলো মেহরাব হোসেন, একজন কুখ্যাত মাফিয়া। উনি নাকি অনেককেই মোটা সুদে টাকা দেন। আমি তো প্রথমে সেখান থেকে টাকা নিতে চাইনি, কিন্তু এই যৌথ বিজনেসে আমার সাথে আরও যারা ছিল তারা আমাকে ভরসা দিয়ে বলে এখান থেকে যা প্রফিট হবে তা দিয়ে খুব সহজেই টাকা মেটানো যাবে। তখন আমি ভরসা পেয়ে মেহরাব হোসেনের থেকে টাকা ধার নিই, এরপর টাকাটা দিয়ে দিই। প্রথম দিকে বিজনেস ভালোই চলছিল, আমিও আশাবাদী ছিলাম, কিন্তু হঠাৎ করে মাঝপথে বিজনেস একদম ডুবে যায়। এদিকে মেহরাব হোসেন টাকার জন্য তারা দিতে থাকেন। এই মাসের মধ্যে আমাকে দ্বিগুণ সুদে 20 লাখ টাকা ফেরত দিতে হবে। ওনার লোকেরাই সেদিন রাতে আমায় ধরে নিয়ে গিয়েছিল। সারা রাত আমায় অনেক হুমকি ধমকি দিয়েছে। বলেছে এই মাসের শেষ তারিখ আগেই যদি আমি টাকাটা ফেরত দিতে না পারি তাহলে খুব খারাপ হবে। ওরা অনেক ডেঞ্জারাস মুস্কান, হয়তো আমাকে প্রাণেই মেরে ফেলবে। হয়তো আমাকে প্রাণেই মেরে ফেলবে। আরিফের মুখে সব কথা শুনে মুস্কানের বুকটা ছ্যাপ করে উঠল। সে বলে ওঠে, না, এমন কিছু হবে না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হব মুস্কান? আমি এতগুলো টাকা কোথায় পাবো? মুস্কান ভেবে পায় না আরিফের এই প্রশ্নের কি উত্তর দিবে।
মুস্কান আজ আরিফের সাথে বেরিয়েছে। দুজনে মিলে বাইরে ঘোরার কথা বলে আসলেও আদলে তারা এসেছে অন্য কাজে। মুস্কান সিএনজিতে বসে থাকা অবস্থাতেও আরিফের চিন্তিত মুখের দিকে তাকিয়ে থাকে। তার কষ্ট যে লাঘব করতে পারবে না জানে, তবুও আশ্বাস নিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আরিফ কতটা আশ্বস্ত হয় জানা নেই, কিন্তু মুস্কান যথেষ্ট চেষ্টা করে তাকে বোঝানোর। আরিফ ও মুস্কান হাজির হয় একটি জুয়েলারি হাউসের সামনে। অতঃপর জুয়েলারি হাউসে প্রবেশ করে দুজন। সেখানকার মালিক দুজনকে দেখে এগিয়ে এসে বলেন, আসুন আসুন, বলুন কি ডিজাইনের গয়না লাগবে? মুস্কান মিনমিন সুরে বলে, গহনা কিনতে নয়, বিক্রি করতে এসেছি। বলে নিজের ব্যাগ থেকে কিছু গহনা বের করে সে। এই গহনাগুলো নিজের দাদির কাছ থেকে পেয়েছিল মুস্কান। মুস্কানের মায়ের দ্বিতীয় বিয়ের পরই মূলত তাকে এই গহনাগুলো দেয় তার দাদি। মুস্কানের বিয়ের পর বিদায়ের সময় আবার মরিয়ম বেগম তার হাতে এই গহনাগুলো তুলে দেন। নিজের দাদির দেওয়া গহনা যে এভাবে বিক্রি করতে হবে তা কখনো কল্পনায়ও আনেনি মুস্কান, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করলো এমনটা করতে। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে মুস্কান গত রাতের কথা। আরিফ যখন তার কাছে জানতে চায় কি উপায়ে সে সব ধারের টাকা শোধ করবে, তখন মুস্কানের এই গহনার কথা মনে পড়ে যায়। আরিফকে বলায় সে তো প্রথমে রাজি হতে চাননি, পরে মুস্কান অনেক বোঝানোর পর তারপর গিয়ে রাজি হয়েছে। মুস্কানের কাছে এই গহনাগুলোর থেকে বেশি মূল্যবান তার সংসার, তাই তো সে নিজের দাদির থেকে পাওয়া এই উপহারগুলো এভাবে বিক্রি করতে দুবার ভাবেনি। এ প্রসঙ্গে নিজের দাদির বলা একটা কথাই মনে পড়ে মুস্কানদের। তার দাদা যখন খুব অসুস্থ ছিল তখন তার দাদি দিনরাত তার সেবা যত্ন করত। সেই সময় ছোট্ট মুস্কান গিয়ে নিজের দাদির পাশে বসে থাকতো। দাদিকে এভাবে দাদাজানের সেবা করতে দেখে কৌতূহল হয়ে প্রশ্ন করত, তুমি দাদাজানের জন্য এত কষ্ট করছো কেন দাদি? ডাক্তার তো ওষুধ দিয়ে গেছেই। পাগলি মেয়ে, ডাক্তার ঔষধ দিয়েছে তো কি, আমার নিজের স্বামীর প্রতি আমার দায়িত্ব আছে না? একটা মেয়ের কাছে তার স্বামী হলো জীবনের সব থেকে বড় সম্পদ। স্বামীর জন্য পারলে একটা মেয়ের নিজের জীবনও বিলিয়ে দেওয়া উচিত। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান নিয়ে ভাবতে লাগলো মুস্কান। গহনার দোকানের মালিক সব গহনা পর্যবেক্ষণ করে বললেন, এইসব গয়না মিলিয়ে মোট 5 লাখ টাকার মতো হবে। আশাহত হলো মুস্কান। সে আরো একটু বেশি প্রত্যাশা করেছিল, তাই সে বলে ওঠে, দাম আর একটু বাড়ানো যায় না? সরি ম্যাডাম, এই গয়নার জন্য 5 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। মুস্কান আরিফের দিকে তাকালো। আরিফও তার দিকে তাকিয়ে মুস্কান আরিফের উদ্দেশ্যে বলল, চলুন আশেপাশের কিছু জুয়েলারি হাউসে গিয়ে দেখি, হয়তো সেখানে বেশি টাকা। মুস্কানের কথা শেষ না হতেই আরিফ বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই, উনি যা দিতে চাইছেন তাতেই রাজি হয়ে যাই। কিন্তু গহনাগুলোর দাম এর থেকে বেশি হবে বলে আমার মনে হয় না, তাই উনি যা দিতে চাইছেন দিক। 5 লাখ টাকায় গহনাগুলো বিক্রি করে টাকাগুলো একটি ব্যাগে করে নিয়ে বাইরে এলো দুজনে। আরিফের দুশ্চিন্তা যেন বাড়লো। 5 লাখ টাকা জোগাড় হলেও এখনো 15 লক্ষ টাকা প্রয়োজন, যা মোটেও কোনো সহজ ব্যাপার নয়। আরিফের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে মুস্কান তার কাঁধে হাত রাখলো, ভরসা যোগান দিতে বলল, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন বাকি টাকার অ্যারেঞ্জমেন্টও ঠিক হয়ে যাবে। আরিফ হালকা মাথা দুলিয়ে সায় জানালো। একটা গোটা সপ্তাহ যেন চোখের দেখায় মিলিয়ে গেল। এরই মধ্যে সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। নকশির ভার্সিটির লাইফ শুরু হয়েছে। সে এখন নিয়মিত ভার্সিটিতে যায়। মুস্কানও মেডিকেলে পড়াশোনা শুরু করে দিয়েছে। সবকিছু বাইরে থেকে ঠিকঠাক লাগলেও ভেতরের অবস্থা মোটেও স্বাভাবিক নয়। সময় ফুরিয়ে আসছে। আরিফের হাতে আর মাত্র 2 দিন। তার মধ্যেই যে কোনো ভাবে হোক 20 লক্ষ টাকা জোগাড় করতে হবে, কিন্তু সে সর্বসাকল্যে 8 লাখ টাকার মতো জোগাড় করেছে। চিন্তায় ইদানিং তাই তার রাতের ঘুম উড়ে গেছে। যে আরিফ আগে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি, সে এখন প্রতিদিন রাতে অনেক সময় ধরে স্মোক করে। এসব নজর এড়ায় না মুস্কানের। তার ভীষণ খারাপ লাগে এমন পরিস্থিতি দেখে, কিন্তু সেই বা কি করবে? পরিস্থিতি যে কারো হাতেই থাকে না। কেউ চাইলেই পরিস্থিতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণও করতে পারে না। আজ রাতে আরিফ যখন রুহিকে ঘুম পাড়িয়ে নিয়ে স্মোক করতে বেলকনিতে যায়, তখন মুস্কান হঠাৎ করে বেলকনিতে চলে যায়। আরিফের হাত থেকে সিগারেট টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। দাঁতের দাঁত চেপে বলে, আপনি এমন করছেন কেন? নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করুন না, এমন করলে তো আর সব ঠিক হয়ে যাবে না। আরিফ চিৎকার দিয়ে বলে ওঠে,
আমি কি করতে পারি বলুন তো? পরিস্থিতি কি আমার নিয়ন্ত্রণে আছে যে আমি কিছু করব? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন মুস্কান, আর মাত্র 2 দিন, এই 2 দিন পরেই আমরা সব কিছু হারাতে চলেছি। না জানি কোন ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে আমাদের দিকে। মুস্কান বিষণ্ণ গলায় বলল, জানি সময়টা সহজ নয়, কিন্তু এখনই তো এত ভেঙে পড়লে চলবে না আরিফ। আমরা ঠিকই কোনো না কোনো রাস্তা বের করে নিব। আপনি শুধু নিজেকে একটু শক্ত করুন। পরের দিন বসার ঘরে বসে আতিকা চৌধুরীর সাথে আড্ডায় মেতেছিল মুস্কান ও নকশি। কথায় কথায় আতিকা চৌধুরী নিজের জীবনের অনেক ঘটনাও বললেন। তিনি জানালেন একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি, কিন্তু ছোট থেকেই দারুণ মেধা ছিল তার। কলেজ পর্যন্ত পড়াশোনা করেছেন বিয়ের আগে। তারপর কলেজে উঠতেই তিনি নজরে পড়ে যান আরিফের বাবার। আরিফের বাবা মানে আতিকা চৌধুরীর স্বামী আকরাম চৌধুরী। আতিকা চৌধুরী পিছু পিছু ঘুরতে থাকেন, তাকে প্রেমপত্র দেন। এভাবে এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর একদিন আকরামের বাড়িতে সবকিছু জানাজানি হলে আকরামের বাবা তাকে দেখতে আসেন। এক দেখাতে তাকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে যান তিনি। আতিকা চৌধুরীর শ্বশুর ভীষণ ভালো মানুষ ছিলেন। তিনি চাইতেন আতিকা চৌধুরী জীবনে সফল হোক, তাই তিনি বিয়ের পরে পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে নিজের বৌমার পড়াশোনা চালিয়ে যান। তবে আতিকা চৌধুরীর কপাল এতটাও ভালো ছিল না। শ্বশুর ভালো মানুষ হলেও শাশুড়ি এবং স্বামীর সাথে তার খারাপ সম্পর্ক ছিল। বিয়ের পর যেন তারা চিরচেনা প্রেমিক। আকরাম চৌধুরী বদলে যান। মায়ের পড়াশোনায় হোক বা নিজের বুদ্ধিতে আতিকা চৌধুরীর পড়াশোনা বন্ধ করতে তিনি বক্ষ পরিপক্ক হয়ে ওঠেন। এই নিয়ে অনেক অশান্তিও হয়। তার মধ্যে আরিফের বড় বোন সোহানের জন্ম হয়। বছর 2 বাদে আরিফও জন্ম নেন। তবুও আতিকা চৌধুরী পড়াশোনা চালিয়ে যান। শ্বশুরের থেকে পুরোদস্তুর সমর্থন পান। কিন্তু এত কিছুর পর যখন তিনি কলেজের টিচারের চাকরি পান এবং চাকরিতে জয়েন করেন, তখনই তার জীবনের কাল নেমে আসে। আকরাম চৌধুরী গো ধরে বসেন, আতিকাকে কিছুতেই চাকরি করতে দেবেন না। আতিকা চৌধুরী নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিল। এখান থেকে মূলত ভাঙনের সূত্রপাত হয়। আকরাম চৌধুরী আতিকার উপর অকথ্য অত্যাচার করতে থাকেন। এসব দেখে তার শ্বশুর ভীষণ রাগান্বিত হন এবং নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। এটা যেন আকরামকে আরো বেশি রাগিয়ে দেয়। কিছুদিন পরেই একটি মেয়েকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ান আকরাম চৌধুরী। নির্লজ্জের মতো নিজের বাবার সামনে দাঁড়িয়ে তিনি বলেন তিনি এই মেয়েকে বিয়ে করতে চান। আতিকা চৌধুরী পায়ের তলার মাটি যেন সরে যায়। সেদিন আকরাম চৌধুরী তাকেও ভীষণ অপমান করে, এমনকি এক পর্যায়ে মুখে 3 তালাক দিয়ে দেন। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল। আতিকা চৌধুরীর মতো প্রবল আত্মসম্মানী এক নারীর পক্ষে আর থাকা সম্ভব ছিল না সেখানে। এতদিন তার সন্তানদের মুখ চেয়েছিলেন, তবে এখন সব মাত্রা ছাড়িয়ে যায়। তাই স্বামীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে তিনি নিজের 2 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠেন। বাপের বাড়িতে এসে নানাজনের নানান কথায় বিরক্ত হন তিনি। হতে পারেন তিনি তালাকপ্রাপ্ত, কিন্তু এদের তো তার কোনো অপরাধ নেই। তাহলে তিনি এত কথা মুখ বুজে মেনে নেওয়ার পক্ষপাতী ছিলেন না। বাপের বাড়ি থেকে বেরিয়ে এসে একটি ভাড়া বাসায় এসে ওঠেন। নিজের চাকরি সামলে সন্তান দুটোকে মানুষ করার কষ্টসাধ্য হলেও তিনি চেষ্টা চালিয়ে যান। নিজের বাপের বাড়ির পাশে বাড়ির এক দরিদ্র মেয়েকেও আসার সময় নিজের সাথে নিয়ে আসেন সন্তানদের সামলানোর জন্য। এভাবে তার দিনগুলো কেটে যায়। অতঃপর একদিন আতিকা চৌধুরী শ্বশুর তাকে ফোন করে দেখা করতে বলেন। স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হলেও শ্বশুরের ডাক ফিরাতে পারেন না তিনি। তাই তো এক ডাকতেই ছুটে যান, গিয়ে যা দেখেন এবং শোনেন তা তাকে মর্মাহত করে। তার শ্বশুর মশাই এখন সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছেন। শ্বশুরের পাশে বসে থাকা নিজের শাশুড়ির দিকে তাকাতে তার বুক যেন আরো কেঁপে ওঠে। মহিলার নাদুস নুদুস শরীর যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আতিকা চৌধুরী তার শাশুড়ি থেকে জানতে পারেন আকরামের নতুন স্ত্রী নাকি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তাদের দুজনের উপর অত্যাচার করেন। তাদের ঘরের এক কোণে ফেলে রেখেছেন, ঠিক মতো খেতেও দেয় না। সব শুনে তার বেশ খারাপ লাগে, সাথে ক্রোধ হয়। আতিকা চৌধুরীর শাশুড়ি তার কাছে বারবার হাত জোর করে ক্ষমাও চেয়ে নেন। আতিকা চৌধুরী তেমন প্রতিক্রিয়া দেখান না। এমনিতেও তিনি কারো প্রতি মনে রাগ দুঃখ পুষে রাখেননি। আতিকা চৌধুরীর শ্বশুর তাকে কাছে ডেকে জানান তার সব সম্পত্তি এখন আকরামের, কিন্তু শহরের উপকণ্ঠ তিনি যে বাড়িটা তৈরি করেছিলেন সেটা এখনো তার নামে আছে। তিনি সেই বাড়ি আতিকা চৌধুরীকে দিতে চান।
কিন্তু আতিকা চৌধুরী আপত্তি জানান। তখন তিনি আতিকা চৌধুরীর সামনে হাত জোর করে অনুরোধ করে বলেন, তার জন্য না হোক, অন্তত তার নাতি নাতনিদের জন্য হলেও যেন আতিকা চৌধুরী আপত্তি না জানান। তিনি এও বলেন, এটাই মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা। এমন কথা শুনে ভাবনায় পড়ে গেলেন আতিকা চৌধুরী। তিনি আর রাজি না হয়ে থাকতে পারলেন না। তারপরে নাকি শ্বশুরের দেওয়া এ বাড়িতে এসে ওঠেন তিনি। তিনি চেয়েছিলেন তার শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে আসতে, কিন্তু তার শ্বশুরের আর সেই ভাগ্য হয়নি, কারণ কিছুদিনের মধ্যে তিনি মারা যান। তবে তিনি নিজের শাশুড়িকে এখানে এনেছিলেন। তার শেষ দিনগুলো এখানেই চলে যায়। অতীতের কথাগুলো শেষ করে চোখের জল লেপন করে আতিকা চৌধুরী। নকশি মুস্কানের মুখ বিষণ্ণতায় ছেয়ে গেছে। যদিও নিজের মায়ের থেকে খালার ব্যাপার টুকটাক কথা শুনেছিল মুস্কান, কিন্তু আজ খালার মুখে সব ঘটনা বিস্তারিত জেনে তার মন ভারাক্রান্ত হলো। আর মুস্কানের জন্য তো এসব কিছু আরো বেশি কষ্টদায়ক, কারণ সে তো আর জানতো না তার জীবনের এই মানুষটার জীবনে এত ভয়ানক একটা অতীত আছে। সে শুধু জানতো উনি ডিভোর্সি, তবে তার পিছনে যে এত গল্প সেটা জানা ছিল না। এখন তো মুস্কানের কাছে আতিকা চৌধুরী একজন আদর্শ হয়ে ওঠেন। যদিও আগে থেকেই তাকে সম্মান করত, তবে আজ সেই সম্মান যেন অনেকটাই বেড়ে গেল। সব কথা শেষে আতিকা চৌধুরী বললেন, সুহাসিনী বেঁচে থাকতে বেশ ধুমধামের সাথে এই দিন পালন হতো, কিন্তু এবার যা পরিস্থিতি, সুহাসিনীর মৃত্যুর ধকল তো আরিফ এখনো কাটিয়ে উঠতে পারেনি। নিজের বোন বলে কথা, ওরা পিঠাপিঠি হওয়ায় একে অপরের প্রতি মায়াও অনেক ছিল। নকশি হঠাৎ করে বলে ওঠে, এবার না হয় আমরা প্রতিবারের মতোই আরিফ ভাইয়ের জন্মদিন ধুমধাম করে পালন করব, কি বলো ভাবি? মুস্কান জোরপূর্বক হাসার চেষ্টা করে। আতিকা চৌধুরী বা নকশি কেউ এখনো জানে না কাল তাদের জীবনে কি বিপদ ঘনিয়ে আসতে চলেছে, তাই হয়তো তারা কিছু ভাবছে না। কিন্তু মুস্কানের কাছে তো কিছু অজানা নয়। আরিফের অস্থির অবস্থা তাকে যে ব্যাকুল করে তুলেছে। সে নিজেও ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত, কিন্তু আরিফ নিজেই তাকে বারণ করেছে বাড়ির কাউকে এ ব্যাপারে না জানাতে, কারণ সে চায়নি এই নিয়ে ভেবে তারা দুশ্চিন্তা করুক। তাই মুস্কানকে বলেছে সবার সাথে স্বাভাবিক আচরণ করতে। এসব কারণে মনে নানা উৎকণ্ঠা থাকা সত্ত্বেও মুস্কান নকশির কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, তা করাই যায়। আতিকা চৌধুরী বললেন, ওর জন্মদিনে আমার হাতের পায়েস খেতে অনেক পছন্দ করে, আমি না হয় ওর জন্য পায়েস বানাবো। নকশি বলে ওঠে, তবে ভাইয়ার থেকে কিন্তু সব লুকিয়ে রাখতে হবে, মানে ভাইয়াকে বার্থডে সারপ্রাইজ দিয়ে চমকে দিতে হবে। আতিকা চৌধুরী সম্মতি জানিয়ে বলেন, এটা ভালো হবে। সুহাসিনীও প্রতি বছর এমনভাবেই আরিফকে সারপ্রাইজ দিত। তাহলে সেই কথাই ফাইনাল। ভাবি, সবকিছু একদম সারপ্রাইজ হবে কিন্তু। নকশির কথার বিপরীতে জোরপূর্বক সামান্য হাসে মুস্কান। হাসতেও কুণ্ঠাবোধ হচ্ছিল তার। যতবারই মনে পড়ছিল কালকে মাসের শেষ দিন, আরিফের বিধ্বস্ত চেহারা, ততবারই তার হাসির যেন তাকে ভৎসনা করছিল। মুস্কান দুচোখ বুঝে নেয়, হালকা নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, জানি না কাল আদতে কি হতে চলেছে, তবে আমি আশা করব ভালো কিছুই যেন হয়। কিন্তু মন যে বারবার বলছে কালকের দিনটা সত্যিকার অর্থেই আমাদের জন্য সারপ্রাইজিং হতে চলেছে। তবে কোনো ভালো কিছু নয়, খুব ভয়ানক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে, যার জন্য আমরা কেউই প্রস্তুত নই। আরিফের জন্মদিন উপলক্ষে পুরো বাড়িতে আজ সাজসজ্জা। নকশি, আতিকা চৌধুরী এই দুজনের স্তম্ভভূত ইচ্ছে আজ সব কার্যক্রম চলছে। আজ অনেকদিন পর এমন অনুষ্ঠান হওয়ায় তাদের মন বেশ খুশিতে ভরপুর। মুস্কানও তাদের সাথে অংশ নিয়েছে বটে, তবে মন থেকে খুশি হতে পারছে না। মুস্কান খেয়াল করছে আজ সকালে আরিফ ভীষণ উদ্বিগ্নতার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরিফের এই উদ্বিগ্নতার কারণ জানে মুস্কান। আজই যে তাদের কাছে শেষ দিন টাকা পরিশোধ করার। আজ টাকা পরিশোধ করতে না পারলে যে তাদের জীবনে বড় ঝড় নামবে, তাই হয়তো আরিফ কোনো শেষ চেষ্টা করতে গেছে। মুস্কান যখন নিজের মনে এসব ভাবনায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে নকশি তার সামনে চলে আসে। মুস্কানকে ঠায় দাঁড়িয়ে থেকে কোনো ভাবনায় বিভোর দেখে তার চোখের সামনে চুটকি বাজায়। মুস্কান নকশির দিকে তাকাতেই সে মৃদু হেসে বলে, এভাবে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? মুস্কান জোরপূর্বক সামান্য হেসে বলে, তেমন কিছু না। নকশি মুস্কানের হাতে কিছু বেলুন দিয়ে বলে, নাও, এগুলোতে ফু দাও। ভাইয়া তো যে কোনো সময় চলে আসবে, আমাদের কিন্তু তার আগেই সব অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। নকশি আর কিছু না বলে চলে যায় আতিকা চৌধুরীর কাছে। আতিকা চৌধুরী পায়েস রান্না করছিলেন। নকশি রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই
পায়েসের সুগন্ধ এসে হানা দেয় তার নাকে। নকশি নিজের খালামণির প্রশংসা করে বলে, বাহ খালামণি, এই পায়েসের সুগন্ধই এত সুন্দর, না জানি খেতে আরো কত সুন্দর হবে। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। এই খবরদার না, আগে আমার আরিফ এই পায়েস খাবে, তারপর বাকি সবাই। নকশি চোখ ছোট ছোট করে বলল। আচ্ছা। আরিফ নিজের চেনা জানা কোনো জায়গা আজ বাকি রাখেনি। লাজ লজ্জা মাথাকে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে হাত পেতেছে, কিন্তু তার কোনো চেষ্টায় ফলপ্রসূ হয়নি। বেচারার এখন বুকরে কাঁদতে ইচ্ছে করছে। বারবার মনে পড়ছে আজ রাত 12টা বাজলেই তার জীবনে সর্বনাশ নামতে চলেছে। কারণ ওই মেহরাব হোসেন এমনি হুমকি দিয়েছিল তাকে। সেদিন রাতে তুলে নিয়ে গিয়ে বারবার করে বলে দিয়েছে, যদি এই মাসের শেষ তারিখ রাত 12টার মধ্যে আমি টাকা না পাই, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। তুই সহ এবং তোর পরিবারের সবার উপর যে কি ভারী বিপদ নেমে আসবে সেটা তুই ভাবতেও পারছিস না। তাই নিজের ভালো চাইলে আর পরিবারের সুরক্ষা চাইলে এর আগে আমার সব টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবি। আরিফ মেহরাবের সেই হুমকির কথা মনে করে ডোক গেলে কোথায় পাবে সে এতগুলো টাকা? সর্বসাকল্যে 10 লাখ টাকা জোগাড় করতে পেরেছে সে। হাজার চেষ্টা করেও বাকি টাকার ব্যবস্থা করতে পারেনি। এত চিন্তার মধ্যে আরিফ এটাও ভুলে গেছে যে আজ তার জন্মদিন। 22 থেকে 23 এ পা দিতে চলেছে সে। আরিফ এমন তালমাতাল অবস্থায় খালি পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা বেজে 50 মিনিট। সারাটা দিন বিভিন্ন জোগাড় করতে কেটে গেছে সবার। এখন সবাই অপেক্ষা করেছে আর আরিফের আগমনের। নকশি আরিফের সারাদিন এভাবে বাইরে থাকা নিয়ে চিন্তা প্রকাশ করে মুস্কানকে শোধালো। ভাবি ভাইয়া কোথায়? আর সারাদিন কেন জানি তার দেখাই পেলাম না। মুস্কান ভেবে পেল না কি বলবে। সে কিছু বলার আগেই আতিকা চৌধুরী বলে উঠলেন, ও নিশ্চয় আজ সারাদিন নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, পার্টি করেছে। প্রতিবার তো এমন করে নিজের জন্মদিনে, আর একদম 12টার আগে উপস্থিত হয়ে আমাদের সাথে কেক কাটে। চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবে। মুস্কান ভাবলো আদতেও কি আরিফ এখন পার্টি করার মুডে আছে? আরিফের মনে এখন কি ঝড় চলছে সেটা একমাত্র মুস্কানই ভালো জানে। তাই সে আড়ালে দীর্ঘশ্বাস ফেললো শুধু। এর মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠলো। আতিকা চৌধুরী বলে উঠলেন, ওই যে আরিফ বোধহয় চলে এসছে। যাও মুস্কান, দরজাটা খোলো। আর নকশি, তুই গিয়ে কেক কাটার নাইফটা নিয়ে আয়, যা। মুস্কানের বুক দুরু দুরু করে কাঁপতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই যেন তার ভয় আরো বেড়ে যায়। আরিফ তো তাকে বলেছিল যে ওই মেহরাব ঠিক 12টার সময় কিছু করতে চেয়েছে। মুস্কান ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুললো। তবে মেহরাব নয়, আরিফ এসেছে। আরিফকে দেখে মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেললো। সহসা জড়িয়ে ধরলো আরিফকে। আরিফ বেশ অবাক হয়ে গেল। মুস্কানকে শোধালো, কি হয়েছে? সবকিছু ঠিক তো? এখন অবধি সব ঠিক আছে, আর আমি আশা করব আগামীতেও যেন ঠিক থাকে। অতঃপর দুইজনই ভিতরে আসে। আরিফ উপস্থিত হতেই নকশি কেক নিয়ে আসে। সবাই মিলে একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে। আরিফ চমকে যায়। এত চিন্তার মাঝে তার তো এই দিনের কথা মনেই ছিল না। নকশি এগিয়ে এসে আরিফের সামনে কেক রাখে। অতঃপর মুস্কানকে নিয়ে এসে আরিফের পাশে দাঁড় করিয়ে বলে, এটা বিয়ের পর তোমার প্রথম বার্থডে, তাই কেক কেটে প্রথম টুকরোটা কিন্তু ভাবিকেই খাওয়াবে। আরিফ মৃদু হেসে কেক কাটতে নেয়। এমন সময় হঠাৎ করে একদল লোক বাড়িতে প্রবেশ করে। সাথে সাথে মোমবাতির সব আলো নিভে যায়। আতিকা চৌধুরীর বুক কেঁপে ওঠে। সামনে তাকাতেই সবাই দেখতে পায় বন্দুক সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হাজির একদল মানুষ। তাদের সকলকে দেখে ভয়ে কেঁপে ওঠে আতিকা চৌধুরী। এর মধ্যে সকলের মধ্যমণি হয়ে হাজির হয় মেহরাব হোসেন। বছর 30-এর তাগড়া যুবক, যার চোখে মুখে ভয়ানক রাগ যেতেই তার ভয়াবহতার প্রমাণ দিচ্ছে। মেহরাব হোসেন সবার সামনে গর্জন দিয়ে বলে ওঠে, এদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দে, এই বাড়িটা এখন আমার। আতিকা চৌধুরী হতবাক হয়ে যান মেহরাবের কথা শুনে। অনেক ভীত থাকলেও বুকে সাহসের সঞ্চার করে বলে ওঠেন, এসব কি বলছেন আপনি? আমাদের বাড়ি থেকে আমাদেরই বের করে দিতে চাইছেন? মেহরাব তাচ্ছিল্য হেসে বলে, ভুল করছেন খালাম্মা, এই বাড়িটা আর মোটেই আপনাদের নয়। আপনার ছেলে আমার থেকে টাকা ধার নিয়েছিল, আর সেই সময় ও একটি কাগজে সই করেছিল। এই যে, এই সেই কাগজ দেখুন, যেখানে লেখা আছে সুদ সমেত সম্পূর্ণ টাকা সঠিক সময়ে শোধ করতে না পারলে
আরিফ চৌধুরীর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হব আমি। সো ফ্রম নাও ইটস মাই প্লেস। আতিকা চৌধুরী আরিফের দিকে তাকিয়ে প্রশ্ন করেন। উনি এসব কি বলছেন আরিফ? আরিফ মাথা নামিয়ে নেয়। মুস্কান দৌড়ে নিজেদের রুমে চলে যায়। ঘুমন্ত মুস্কানকে রুহিকে কোলে তুলে নিয়ে পরম মমতায় আগলে নেয়। আতিকা চৌধুরী বলে ওঠেন, এভাবে কিছু হতে পারে না। দেশে একটা আইন আছে। এভাবে আপনারা এসে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে পারেন না। মেহরাব বিকট হেসে বলে, এই মেহরাব কোনো আইন মানে না। এই মেহরাব যখন যা বলে তাই আইন হয়ে যায়। অতঃপর নিজের পোশাক গুন্ডাদের আদেশ দেয়, এই তোরা দেখছিস কি, এদের সবাইকে আমার বাড়ি থেকে বের করে দে। আর একটু আগে যে একটা মেয়ে দৌড়ে পালালো ওকেও টেনে এনে বের করে দে। আরিফ বাধা দেওয়ার চেষ্টা করতেই তার মাথায় বন্দুক ধরা হলো। দুজন লোক গেল মুস্কানকে আনতে। মুস্কান রুহিকে কোলে নিয়ে আল্লাহকে ডাকছিল। এমন সময় হঠাৎ দুজন লোক চলে আসে। তারা মুস্কানকে বলে, এই চল বের হয় এখন এখান থেকে। এটা আমার রুম, আমার শ্বশুর বাড়ি, আমি কোথাও যাব না। একটা লোক এগিয়ে এসে মুস্কানের চুলের মুঠি ধরে টেনে ধরে। সহসা রুহি পড়ে যায় তার কোল থেকে। বাচ্চাটা কান্না করতে শুরু করে। তবুও এই পাষাণদের মন গলে না। মুস্কানকে চুল ধরতেই টানতে টানতে নিয়ে যেতে থাকে। আরেকজন রুহিকে কোলে তুলে নিয়ে আসতে থাকে। মুস্কানের চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ছুঁড়ে মারে মেহরাব হোসেনের লোক। মুস্কান আঘাত পায় ভীষণ। কষ্টে মৃদু আর্তনাদ দিয়ে ওঠে। আরিফ এগিয়ে এসে মুস্কানকে টেনে তোলে। নকশি এসব দেখে ভীষণ রেগে যায়। মেহরাব হোসেনের সামনে গিয়ে বলে, আপনি কি মানুষ? ছি, আপনি কিভাবে একজন মেয়েকে এভাবে অসম্মানিত করতে পারলেন? নারী জাতি হলো মায়ের জাতি, তাদেরকে সম্মান দিতে হয়। আর আপনি? মেহরাব তাচ্ছিল্য করে বলল, মেয়েদের জন্মই হয় পুরুষদের পায়ের তলায় পিষে মরার জন্য, এছাড়া তাদের আর কোনো মূল্য নেই। মেহরাবের মুখে মেয়েদের সম্পর্কে এত বাজে কথা শুনে কোনোভাবে সহ্য করতে পারল না নকশি। তার চোখ মুখ অগ্নিগিরির লাল আভায় ছেয়ে গেল। হাত নিষ্পিস করতে লাগলো এর যোগ্য জবাব দিতে। আর মস্তিষ্ক মনের কথাটা শুনেও নিল। নকশি দ্রুত বেগে থাপ্পড় বসিয়ে দিল মেহরাব হোসেনের গালে। অতঃপর দাঁতের দাঁত পিষে বলল, যে মেয়েদের নিজের পায়ের তলার জিনিস ভাবেন তার হাতে থাপ্পড় খেয়ে দেখুন কেমন লাগে। মেহরাব রাগে তাকালো নকশির দিকে। তার মুখের ভঙ্গিমায় প্রমাণ করে দিচ্ছে তার মনে এখন কি পরিমাণ রাগ জমে রয়েছে। মেহরাবের লোকেরাও হতবাক। তাদের বসকে যে এভাবে অপমানিত হতে হবে, তাও একটা মেয়ের কাছে, সেটা তারাও ভাবেনি। বন্দুক নিয়ে এগিয়ে আসতে চাইলে মেহরাব তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নকশির দিকে হাত বাড়াতেই সে নিজের গাল চেপে ডেকে ধরে। কিন্তু মেহরাব নকশিকে অবাক করে তার হাত দুটো আলতো করে স্পর্শ করে। নকশি কিছুই বুঝে উঠতে পারে না। মেহরাব নকশির হাত দুটো হঠাৎ করে শক্ত করে মুচড়ে ধরে। নকশি ব্যথায় আর্তনাদ করলে সে বলে, তোর এত বড় সাহস, একটা সামান্য মেয়ে হয়ে মেহরাব হোসেনের গায়ে হাত তুলিস? যার ভয়ে গোটা শহরের লোকেরা তটস্থ হয়ে থাকে, তার গায়ে হাত তোলার সাহস দেখিছিস তুই? এখন দেখ আমি কি করি তোর। তোর এই হাত কেটে কুকুর শেয়ালদের না খাওয়ালে আমার শান্তি নাই। নকশি অনেক ভয় পেয়ে গেলেও সেটা প্রকাশ করে না, বরং সাহস দেখিয়ে বলে, আপনার মতো মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? আপনি তো মেয়েদের মানুষই মনে করেন না। আপনার কাছে নাকি মেয়েরা দুর্বল। তাহলে সেই দুর্বল নারীদের উপর অত্যাচার করে কি আপনি নিজেকে সুপুরুষ ভাবছেন? না মিস্টার, আপনি আসলে একজন কাপুরুষ। মেহরাবের মাথা ভীষণ গরম হয়ে গেল। সে নিজের পকেট থেকে রিভলভার বের করে তাক করলো নকশির মাথায়। এতক্ষণ সাহস দেখালেও এবার যেন নকশির সব সাহস মিয়ে গেল। ভীতু বিড়ালের মতো জড়সড় হয়ে গেল সে। আতিকা চৌধুরী আটকে উঠলেন এই দৃশ্য দেখে। এগিয়ে এসে মেহরাবের উদ্দেশ্যে হাত জোর করে বললেন, ও ছোট মানুষ, ওর ভুল হয়ে গেছে। প্লিজ ওকে ক্ষমা করে দিন। আপনারা যা বলবেন আমরা তাই করব। এই বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু আপনি ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। নকশি ভীত তটস্থ অবস্থায় বুকে সাহসের সঞ্চার করে বলে, তুমি একদম এই শয়তানটার সামনে হাত জোর করবা না খালামণি। একদম কিডদের ভয় পেতে নেই। দেশে আইন আছে, পুলিশ স্টেশন আছে, আমরা আইনের সাহায্য নেব। নকশির কথায় বিকট হাসতে লাগলো মেহরাব। হাসতে হাসতে বলল, পুলিশ করবে তোমাদের সাহায্য? হাস্যকর। আইনও তো এখন এই বাড়ি আমার না, আর তোমরা এখানে জবরদখল করে বসে আছো। সো বেশি সাহস দেখিও না। নকশির ঘৃণা তীব্র থেকে তীব্রতর রূপ নেয় মেহরাবের প্রতি। আচমকায় থুতু ছিটিয়ে দেয় মেহরাবের মুখে। মেহরাব আবার অপমানিত হয় সবার সামনে।
নকশির অন্তর একটু ঠান্ডা হয়। সে বলে, দেখ কেমন লাগে। মেহরাব এবার ভীষণ রাগান্বিত হয়ে যায়। তার রাগের বহিঃপ্রকাশও ঘটে। রিভারভাল দিয়ে উপরের দিকে প্রথমে একটা ফাঁকা বুলেট ছুড়ে সে, যাতে কেঁপে ওঠে সবাই। অতঃপর দ্বিতীয় গুলি চালায় ঠিক নকশির ডান হাতে লক্ষ্য করে। নকশির হাত ভেদ করে গুলি বেরিয়ে আসে। নকশি আর্তনাদ করে হাত ধরে বসে পড়ে। আতিকা চৌধুরী, মুস্কান ও আরিফ এসে তাকে আগলে ধরে। আতিকা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তুই এত তর্ক করতে গেলি কেন নকশি? না জানি এখন আমাদের কত বড় ক্ষতি করে দেবে এরা। আমাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু তোর কিছু হয়ে গেলে যে আমি আতিফাকে মুখ দেখাতে পারবো না। নকশি নিবু নিবু চোখে ক্ষীণ স্বরে বলে, তোমরা প্লিজ কেউ আমার বিষ এনে দাও। আমি বিষ খেয়ে মরতে রাজি আছি, কিন্তু এই পিশাচটার হাতে মরলে আমার একটা শান্তি পাবে না। নকশির কথাটা কর্ণগোচর হয় মেহরাবের। রাগ হয় প্রচুর। তার রাগে গজগজ করতে থাকে। এই প্রথম কারো চোখে সে নিজের জন্য ভয়ের থেকে বেশি ঘৃণা এমন বহিঃপ্রকাশ দেখলো। সে কিছুতেই মেনে নিতে পারছে না এটা। নিজেকে পরাজিত মনে হচ্ছে। মেহরাব চিৎকার করে তার লোকদের আদেশ দেয়, যা, এক্ষুনি যা, যেখান থেকে পারবি যেই ডাক্তারকে পারবি ধরে নিয়ে আসবি। আসতে না চাইলে বেঁধে নিয়ে আসবি। বাট আমি আর 10 মিনিটের মধ্যে একজন ডাক্তারকে এখানে দেখতে চাই। মেহরাবের কথাটা বলতে না বলতেই তার ডান হাত খ্যাত কুদ্দুস বলে উঠল, চিন্তা করবেন না বস, আমি এক্ষুনি একটা ডাক্তার নিয়ে আসছি। চান্নু মান্নু, তোরা আমার সাথে চল। তিনজন মিলে বিদায় নিতেই মেহরাব তাকায় নকশির দিকে। ব্যথায় কাতরাচ্ছে মেয়েটা, তবে ব্যথার থেকে ঘৃণা বেশি প্রতিফলিত হচ্ছে তার চেহারায়, যা মেহরাবের প্রতিটি লোক কমে যেন আগুন লাগিয়ে দিয়েছে। মেহরাব নিজের হাত শক্ত করে নেয়, মনে মনে প্রতিজ্ঞা করে বলে, এই মেয়েকে আমি উপযুক্ত শাস্তি দেবই। এর এত বড় সাহস যে আমার গায়ে হাত তোলে, আমার মুখে থুতু ছেটায়। এ যা অপরাধ করেছে তার জন্য মৃত্যু শাস্তি যথেষ্ট নয়, বরঞ্চ আরো বড় কোনো শাস্তি রিজার্ভ করে সে, যেই শাস্তি আমি ওকে দিয়েই ছাড়বো। মেহরাব ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে লাগলো। 10 মিনিট অতিবাহিত হতে না হতেই কুদ্দুসরা হাজির হলো। সাথে একজন ডক্টরও এসে এনেছে। কুদ্দুস এসেই প্রসন্ন চিত্রে বলল, এই যে ডাক্তার নিয়ে এসেছি বস, একটু দূরের একটা হাসপাতাল থেকে ধরে এনেছি। প্রথমে তো আসতেই চাইছিল না, পরে মাথায় বন্দুক ধরতে রাজি হয়ে গেল। মেহরাব চোখ পাকিয়ে বলল, এনাকে বল ওই মেয়েটার চিকিৎসা করাতে। মুস্কান ইতিমধ্যেই নকশির আঘাতের স্থানে জীবাণুনাশক লাগিয়ে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। ডক্টর এগিয়ে এসে সেই ব্যান্ডেজ খুলতে চাইলে নকশি প্রতিবাদ করে বলে, চলে যান আপনি, আমার কারো দয়া লাগবে না। জুতো মেরে গরুদান হচ্ছে। ডক্টর অসহায় চোখে মেহরাবের দিকে তাকাতেই সে বন্দুক তাক করলো ডক্টরের দিকে। অগত্যা তিনি বাধ্য হয়ে অনুনয় স্বরে বললেন, প্লিজ কোঅপারেট করুন, ঘরে আমার বউ বাচ্চা আছে। আপনি যদি কোঅপারেট করতে না পারেন তাহলে এই লোকটা আমায় শেষ করে দেবে। মেহরাবের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে ডক্টরকে নিজের হাত বাড়িয়ে দিল নকশি। ডক্টর ক্ষত স্থান পর্যবেক্ষণ করে বলল, ওনাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে, না হলে বড় ইনফরমেশনের আশঙ্কা আছে। নকশি প্রতিবাদী সুরে বলে, আমি মরে যাব, তবু যাব না কোথাও। নকশির এমন তেরা কথা শুনে মেহরাব অনেক বেশি রাগান্বিত হয়। এগিয়ে এসে জোরপূর্বক কোলে তুলে নেয় নকশিকে। গর্জে উঠে বলে, তুমি যাবে না তো তোমার ঘাড় যাবে। তুমি যাবে না, তোমার ঘাড়ে যাবে বলেই হনহন করে হাঁটতে শুরু করলো। নকশিকে কোলে তুলে নিয়ে যেতে থাকে মেহরাব, আর নকশি সমানে চেঁচাতে থাকে। মেহরাবের শার্টের কলার খামচে ধরে বলে, ছেড়ে দিন আমায়, আমি আপনার সাথে কোথাও যাব না। নকশির কথা কর্ণপাত করার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করে না মেহরাব। সে এক প্রকার জোর করেই বেচারি মেয়েটাকে নিজের গাড়িতে নিয়ে গিয়ে বসায়। অতঃপর গাড়িতে করেই ওকে হসপিটালে নিয়ে যায়। গাড়ি থামিয়ে আবার কোলে তুলে নেয়। নকশি শুধু চোখ পাকিয়ে দেখতে থাকে। নকশিকে হসপিটালে নিয়ে আসার পরেই তার চিকিৎসা শুরু হয়। মেহরাব বাইরে অপেক্ষমান আছে। এর মধ্যে কুদ্দুস চলে আসে সেখানে। কুদ্দুসের সাথে আরিফ, আতিকা চৌধুরী চলে আসে। কুদ্দুস মেহরাবের কাছে এসে বলে, বস, মেয়েটার কি খবর? ভিতরে অপারেশন চলছে। এদিকে আরিফ এগিয়ে এসে মেহরাবের সামনে খুব উগরে নিয়ে বলে, মেয়েটার সাথে এমন কেন করলেন আপনি? যদি ওর কিছু হয়ে যায় তো আমি ছাড়বো না আপনাকে। মেহরাব তাচ্ছিল্য হেসে বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? কি ক্ষমতা আছে তোর? এইটুকু একটা ছেলে আমার কাছে কৈফিয়ত চাস? এই কুদ্দুস এটাকে আমার সামনে থেকে সরাতো। কুদ্দুস আরিফকে ঠেলে দূরে নিয়ে যায়।
মেহরাব নিজের হাত ঘড়িতে সময় দেখতে লাগে। ওদিকে আতিকা চৌধুরী অপারেশন থিয়েটারের সামনে উপস্থিত হয়েই কান্নাকাটি শুরু করে দেন। মেহরাব প্রচুর বিরক্ত হয়ে এতে চোখ মুখ কুঁচে বলে, এই মহিলাদের কান্না একদম সহ্য করা যায় না, অসহ্য একেবারে। কিছুক্ষণের মধ্যে ডক্টর বেরিয়ে আসেন। কি অবস্থা ওর? ভয়ের কিছু নেই, আমরা ক্ষতস্থান ভালো করে ওয়াশ করে দিয়েছি। গুলিটা বাইরে বেরিয়ে যাওয়ার অনেক বেশি ব্লিডিং হয়েছে, বাট নাও শি ইজ ফাইন। সবকিছু ঠিক থাকলে 2-1 দিনের বাড়িতে ফিরতে পারবেন। আতিকা চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ডক্টর চলে যেতে নিলে প্রশ্ন করেন, আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। ডাক্তারের কথা কানে আসতেই মেহরাব এক প্রকার ছুটে চলে আসে। আতিকা চৌধুরীকে পাশ কাটিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। মেহরাবকে দেখে নকশি ঘৃণায় চোখ ফিরিয়ে নেয়। মেহরাবের এটা একদম ভালো লাগে না। মেহরাব নকশির পাশে আসে, তার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বলে, আমাকে অনেক অপমান করেছো তুমি মেয়ে, এখন তোমাকে তার দাম দিতে হবে। নকশি দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে ঘৃণা করি আমি, এত বেশি ঘৃণা করি যে আপনার প্রতি ভয়ও কাজ করে না। জানেন এখন আমার কি ইচ্ছা করছে? ইচ্ছা করছে আপনাকে শেষ করে দিই। মেহরাব নকশির কথাগুলো সহ্য করতে পারল না। তার মনে প্রতিশোধের বাসনা আরো তীব্রভাবে জেগে উঠল। এবার দেখো আমি কি করি। আমাকে ঘৃণা করো তো, এবার এই আমাকেই মেনে নিতে হবে তোমায়। মানে সব কি বলছেন আপনি? মানেটা খুব শীঘ্রই বুঝবে, আপাতত রেস্ট নাও। নকশি চোখ বুজে শুয়েছিল বিছানায়। আজ সকালে সে হসপিটাল থেকে আরিফদের বাড়িতে ফিরে এসেছে। বেশ অবাকই হয়েছে সে যখন আরিফ আর আতিকা চৌধুরী তাকে এই বাড়িতে নিয়ে আসলো। পরে জানতে পারলো মেহরাব নাকি তাদের এই বাড়িতে কিছুদিন থাকার অনুমতি দিয়েছে। নকশি বুঝলো না এই নির্দোষ শয়তানটা হঠাৎ এমন দয়া কেন দেখালো। এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে সেটাই ভাবছিল সে। এমন সময় হঠাৎ করে নকশির রুমে প্রবেশ করলো মুস্কান। তাকে ভীষণ মলিন লাগছিল। নকশি মুস্কানকে দেখে বলে ওঠে, আরে ভাবি তুমি এসো, ভেতরে এসো। মুস্কান রুমে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়ে। নকশি হতবাক হয়ে যায় মুস্কানের এই কান্না দেখে। তাকে শোধায়, কি হয়েছে ভাবি, তুমি এভাবে কাঁদছো কেন? মুস্কান গুঙ্গাতে গুঙ্গাতে বলে, ওই মেহরাব হোসেনের লোকেরা তোমার আরিফ ভাইয়াকে তুলে নিয়ে গেছে। জানি না আমার ভাগ্যে কি আছে, তোমার ভাইয়াকে সহি সালামত ফিরে পাবো তো? নকশির আবার ঘৃণা হয় ওই লোকটির উপর। মুস্কানকে অভয় দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমরা আইনের সাহায্য নেব। দেখি ওই মেহরাব হোসেনের হাত কত লম্বা, আইনের ঊর্ধ্বে কেউ নেই। তুমি দেখে নেবে, আইন ওনাকে উপযুক্ত শাস্তি দেবে। মুস্কান তড়িঘড়ি করে বলে, না, এই কাজ ভুলেও করা যাবে না। এমন করলে ওরা আরিফকে মেরে ফেলবে। তাহলে আমরা কি করব ভাবি? ওই জামিলদের অত্যাচার মুখ বুঝে মেনে নেব? এখন তুমি শুধু আমাদের সাহায্য করতে পারো, রক্ষা করতে পারো এই সমস্যা থেকে। আমি কিভাবে? তুমি আগে আমাকে কথা দাও, তুমি আমাদের সাহায্য করবে। তুমি শুধু আমাকে বলো কি করতে হবে। আরিফ ভাইকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি। মুস্কান নকশির হাতে একটা চিরকুট দিয়ে বলে, এই নাও, ওই মেহরাব হোসেনের লোক বলে গেছে যদি আরিফকে বাঁচাতে চাই তাহলে তোমাকে যেন এই ঠিকানায় পাঠিয়ে দেই। তুমি প্লিজ ওখানে গিয়ে দেখো যদি কিছু করতে পারো। আমি এক্ষুনি যাচ্ছি। নকশি উঠতে যাবে এমন সময় আতিকা চৌধুরী এসে থামিয়ে দিলেন তাকে। বললেন, থাক নকশি, তোর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমাদের সমস্যার মধ্যে আমরা তোকে জড়াতে পারি না। এসব তুমি কি বলছো খালামণি? আমি কি তোমাদের কেউ নই? আর তাছাড়া আমার জন্যই হয়তো তোমরা এত বড় বিপদে পড়েছো। আমি যদি সেদিন ওই মেহরাব হোসেনের মুখে মুখে তর্ক না করতাম তাহলে উনি তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েই শান্ত হতেন। কিন্তু আমার জন্য আজ ওরা আরিফ ভাইকে ধরে নিয়ে গেছে, আর তার জীবন হুমকির মুখে। এমন সময় আমি বসে থাকতে পারবো না। তুমি আমাকে আঠিও না খালামণি, আমার জন্য দোয়া করিও যেন আরিফ ভাইকে নিয়ে সহি সালামত ফিরতে পারি। কি দরকার ছিল ওকে এইসব বলার? এখন যদি মেয়েটার কোনো বিপদ হয়? আমি যা করেছি আরিফকে রক্ষা করার জন্যই করেছি ম্যাডাম। আমার কাছে সবার আগে আমার স্বামীর জীবন। সেই জন্য তুমি এমন স্বার্থপর হতে পারলে? আমি তো বরাবরই স্বার্থপর ছিলাম, ছোটবেলা থেকে আদর ভালোবাসা বঞ্চিত। এখন যখন ভালোবাসার মানুষ পেয়েছি তখন কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে পারবো না। আতিকা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। চিরকুটে উল্লেখিত ঠিকানায় এসে উপস্থিত হলো নকশি। অতঃপর চিৎকার করে মেহরাবকে ডাকতে লাগলো। মেহরাব কিছু সময়ের মধ্যে হাজির হয়ে বলল, এই তো আমি এসে গেছি। নকশি ঘৃণা করার দৃষ্টিতে তাকিয়ে বলল, আরিফ ভাই কোথায়?
আরিফ ভাইকে ভালোই ভালোই ছেড়ে দিন, নয়তো আমি। কাম ডাউন, কাম ডাউন। মেয়েদের এত রাগ করলে চলে না। তোমার আরিফ ভাই একদম ঠিক আছে। আমি ওকে একদম সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দেব, এমনকি ওদের বাড়ির ওদেরকে ফিরিয়েও দেব। নকশির চোখ চকচক করে উঠল। আপনি সত্যি এমন করবেন? হ্যাঁ, তবে এত খুশির কিছু নেই। আমি এসব কিছু একটা শর্তেই করব। বলুন কি শর্ত আপনার? আমার শর্ত হলো মেহরাবকে বিয়ে করতে হবে। এমন কথা শুনে নকশি চূড়ান্ত পর্যায়ে হতবাক হয়ে গেল। জীবনে এমন পরিস্থিতিতে পড়বে সেটা কল্পনাতীত ছিল। শেষ পর্যন্ত কিনা একটা গুন্ডাকে বিয়ে করবে। না, আর কিছু ভাবতে পারছে না নকশি। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। নকশি মেহরাবের মুখের উপর না করে দিয়ে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না, এমনকি আপনি যদি পৃথিবীর শেষ পুরুষ হন তাও না। নকশির এই প্রত্যাখ্যান মেহরাবের মাথায় আগুন জ্বালিয়ে দিল যেন। মেহরাব এখন অনেকটাই নিজের নিয়ন্ত্রণের বাহিরে। একদম শূন্য থেকে এত বড় একজন মাফিয়া হওয়ার পর থেকেই তার মধ্যে আত্ম অহংকার জন্ম নিয়েছে। প্রত্যাখ্যান, অপমান একদম সহ্য হয় না। মেহরাব মনে করে তার যেটা চাই সেটা যা কিছুর বিনিময়ে হোক না কেন আদায় করে নেবে। তাই তো নকশি এভাবে মুখের উপর না বলে দেওয়ায় চরম খেপে গেল। কুদ্দুসের নাম ধরে চিৎকার করতে লাগলো। কুদ্দুস হাজির হতেই আদেশ দিল, যাও, ওই আরিফকে এখানে নিয়ে এসো। কুদ্দুস দ্রুত বেগে ছুটে গেল। অতঃপর হাত পা বাঁধা আহত আরিফকে নিয়ে এলো। বেচারাকে দেখে বোঝা যাচ্ছে তাকে অনেক মারধর করা হয়েছে। নকশির প্রাণ কেঁপে উঠল আরিফকে এই অবস্থায় দেখে। শত হোক, সে তো একসময় ভীষণ ভালোবাসত এই মানুষটাকে, তাই তার এই কষ্ট সহ্য করতে পারলো না যেন। পাশাপাশি মেহরাবের প্রতি ঘৃণার পরিমাণও বাড়লো। মেহরাব আরিফকে দেখা মাত্রই এগিয়ে গেল তার কাছে। আরিফের মাথায় গিয়ে নিজের রিভলভার ঠেকিয়ে নকশির উদ্দেশ্যে বলল, তোমার সিদ্ধান্তের উপর এর জীবন মরণ নির্ভর করছে, তাই যা সিদ্ধান্ত নিবা ভেবে চিন্তে নাও। নকশির চোখ বড় বড় হয়ে যায়। তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এই মুহূর্তে ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নিজের জীবন নাকি আরিফের জীবন, কোনটাকে রক্ষা করবে সে? আজ নিজের কথা ভেবে স্বার্থপরতা করে, তাহলে আরিফকে হয়তো এই মেহরাব মেরে ফেলবে। আবার যদি এই মেহরাবের প্রস্তাব মেনে নেয় তাহলে হয়তো আরিফ বেঁচে যাবে, কিন্তু আমার জীবনটা যে জ্যান্ত ল্যাশে পরিণত হবে। নকশি চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করতে থাকে। আল্লাহর কাছে সাহায্য চায় এই বিপদ থেকে রক্ষার জন্য। এর মধ্যে মেহরাব আরিফের মাথায় শক্ত করে রিভলভারটা ধরে বেশ জোরালো ভাবে বলে, আমি 1 থেকে 3 গুনব, এর মধ্যে যদি তুমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাও তো ভালো, আর না হলে। আরিফ নকশির উদ্দেশ্যে বলে, তুই আমার কথা ভাবিস না নকশি। এই শয়তানটা যাই বলুক তুই এর কথা শুনিস না। আমার যা হয়ে যাক। মেহরাব কাউন্টিং করা শুরু করে দেয়। 1, 2 এবং বলে বন্দুকের গুলি ভরে নেয়। এরপর গুলি চালাতে যাবে। ঠিক সময় নকশি চোখ বন্ধ করা অবস্থাতেই বলে ওঠে, থামুন, আমি আপনার সত্যটা মেনে নিলাম, করব আপনাকে বিয়ে। প্লিজ আরিফ ভাইয়ের কিছু করবেন না। মেহরাবের মুখে বিজয়ের হাসি। সে বন্দুকটা বিশেষ কাঁধে ঘুরতে ঘুরতে বলে, এই তো আব আয়া না উঠ পাহাড় কি নিচে। নকশির উদ্দেশ্যে বলে, এটা তুই কি করলি নকশি? আমার কথা ভাবতে গিয়ে নিজের এত বড় সর্বনাশ করলি। নকশি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে আরিফের দিকে। তার অক্ষি কোটরে জমে আছে অশ্রুবিন্দু, যা হয়তো যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। কাজী সাহেব এসে বসে আছেন, অপেক্ষা করছেন পাত্র পাত্রীর আশায়। সময় যেন কাটছে না। এই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। কালো রঙের একটা শিরোনি পরে হাজির হলো মেহরাব। তার লম্বা ফর্সা বলিষ্ঠ সোঠাম দেহে বেশ ফুটে উঠেছে শিরোনিটা। মেহরাবকে এই রূপে দেখে মুগ্ধ হয়ে কুদ্দুস বলে ওঠে, বস, আপনাকে তো একদম হিরোদের মতো লাগছে। সত্যি আজ আমি আপনাকে দেখে ক্রাশ খেয়েছি গেছি। মেহরাব গম্ভীর স্বরে বলে, ও কোথায়? মধ্যে কিছু মেয়ে নকশিকে নিয়ে হাজির করে। এই মেয়েগুলোকে কুদ্দুসই এনেছে। এরাই মূলত নকশিকে সাজিয়েছে। লাল রঙের বেনারসি, অলংকার, হালকা মেকআপ সব মিলিয়ে নকশিকে অপরূপ সুন্দরী লাগছিল। তার সৌন্দর্য যে কাউকে ভুলে দেবার জন্য যথেষ্ট। তবে মেহরাব এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। এমনিতেও সে তো নকশির প্রতি কোনো মুগ্ধতা থেকে তাকে বিয়েটা করছে না। এই বিয়েটা শুধু নকশিকে উচিত শিক্ষা দেবার জন্যই করছে। নকশিকে মেহরাবের একদম পাশে এনে বসানো হলো। নকশি মেহরাবের পাশে বসে দাঁতে দাঁত চেপে বলে,
কি দরকার ছিল এসব নাটকের? মানে কি বলতে চাইছো তুমি? আপনি কেন এভাবে পার্লার থেকে মেয়ে এনে আমাকে সাজালেন? এসবের কি খুব দরকার ছিল? তুমি চুপ করো। আমি হলাম এই শহরের 1 নম্বর মাফিয়া। তোমার কি মনে হয় আমি সাধারণভাবে বিয়ে করব? একেবারেই না। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকতো তাহলে তো মহা সমারোহে। এত আড়ম্বর দিয়ে কি হবে? এই বিয়েটা কি কোনো বিয়ে নাকি? ঠিক বলেছো তুমি, এটা কোনো বিয়ে নয়, এটা হলো তোমার জন্য শাস্তি। কে কাকে শাস্তি দেয় সেটা তো পরে দেখা যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, 6 মাসের মধ্যে আপনি আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমিও এটা চ্যালেঞ্জ করে বলতে চাইছি, তোমাকে আজীবন এই ভালোবাসাহীন অনুভূতি নিয়ে আমার সাথে জীবনযাপন করতে হবে। এটাই তোমার শাস্তি।